6 নম্বর মুরলীধর স্ট্রিটে গিয়ে পৌঁছে তাহলে 92, 2012 এর মাঝখানে কিন্তু আমি কোনোদিন বিজেপি অফিসে যাইনি। একটা দুটো জেনারেশনকে তো সাফার করতেই হবে, ওদের কষ্ট হলে এদেরও কষ্ট, সেটা আমি কোথায় ঠিকই আন্দাজ করেছিলাম, সেটা পরে আমরা হাড়ে হাড়ে বুঝেছি। কামাল আতাতুর্ক দেখা গেল পকেট থেকে রিভলভারটা বার করলেন, ফু দিলেন নলেতে, টেবিলের করে রেখে বললেন আজকে থেকে না এই 5 বছরটা শেষ হয়ে গেল। আজ আমরা যার কাছে এসেছি তিনি একাধারে আইনজীবী, স্বয়ংসেবক, আবার বিজেপির মুখপাত্র। আজ আমরা এসেছি বিজেপির নেতা এবং বিশিষ্ট আইনজীবী শ্রী দেবজিৎ সরকারের কাছে। নমস্কার, বন্দে মাতরম। আচ্ছা, এই যে আপনি আজকে বিজেপির মুখপাত্র কিংবা আইনজীবী, ছোটবেলা থেকে কি ভেবেছিলেন যে আপনি এই আইনজীবী হবেন বা বিজেপিতে যোগ দেবেন? কোনোটাই ভাবিনি। বিজেপিতে যোগ দেওয়া, আইনজীবীটা হয়েছিলাম সংগঠনের কাজ করতে করতে মনে হয়েছিল একটা সময় এসেছিল যে সময় আমি অন্য একটা প্রফেশনে ছিলাম, সেখান থেকে তখন আইনজীবীদের দরকার ছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে ক্লাস 8-এ আমি যোগদান করি 1989। সেই সময় যাদের সংস্পর্শে আসতে পেরেছিলাম সেসব দেবতুল্য কার্যকর্তা প্রচারক যারা ছিলেন, তাদের মধ্যে তপন কুমার ঘোষ অন্যতম। তপনদা সেই সময় বিদ্যার্থী পরিষদের দায়িত্বে ছিলেন। পরে অনেকটা বয়স বেড়ে যাওয়ার পরে আমি তপনদার সঙ্গে আবার যোগাযোগ হওয়ার সুযোগ হয়। তখন তপনদা অবিভক্ত 24 পরগনা বিভাগ সংঘের দৃষ্টিতে একটা জোন কল্পনা করা যেতে পারে, তারই দায়িত্বে আসেন প্রচারক হিসেবে, বিভাগ প্রচারক হিসেবে। একটা সমালোচনা করেছিলাম কয়েকজন আইনজীবী কোনো একটা বিষয়ে, তখন বলেছিলেন তোমার হিম্মত হবে ভাই নিজে লয়ার হওয়ার, করো তো সাদা কোটের ব্যবসা, কালো কোট পড়তে পারবে। তো আমি হিম্মত হবে কি না ওটা একটা স্পার্কের মতন কাজ করেছিল। ইচ্ছে ছিল বা ছিল না সেটা পরের কথা, কিন্তু পরে গিয়ে ভর্তি হই, পাস করে যাই, তারপরে প্র্যাকটিস। আর বিজেপিতে যোগ দেওয়া, বিজেপি পার্টি অফিসটা আমি 92 সালে চিনেছিলাম। 1992-এর 6 ডিসেম্বরে বাবরি স্ট্রাকচার, যে বিতর্কিত সৌধ, সেটা যখন স্বয়ংসেবক বা সাধারণ মানুষ সবাই মিলেমিশে যখন ভেঙে গুঁড়িয়ে দেন, তারপরে সংঘকে অন্যায়ভাবে ব্যান করা হয়। পরে প্রমাণিত হয় যে সেটা ঠিক হয়নি, বিভিন্ন কোর্ট তার বিরুদ্ধে রায় দেন, সংঘ মুক্তি পায় ব্যানের হাত থেকে। সেই সময় এই তপন কুমার ঘোষ আমাকে একদিন ডেকে 2টো লিফলেটের প্যাকেট দেন, দিয়ে বলেন এটা একটুখানি বিজেপি রাজ্য অফিসে পৌঁছে দিতে হবে। আমি চিনিও না, তুমি আমাকে একটা কাগজে এঁকে দেখিয়েছিলেন যে তুমি 27 নম্বর বিধান সরণি, যেটা বিদ্যার্থী পরিষদের অফিস ছিল তখন, 27-এর 1, সেখান থেকে আমি ট্রাম ধরি। আমার এখনো মনে আছে, একটা 5 টাকা দেন উনি নোট, ট্রাম ধরে দুটো ওই লিফলেটের দুটো মানে বাঁধা লিফলেট দুটো, সেই দুটো নিয়ে আমি যাই কলেজ স্ট্রিট। সেখান থেকে হেঁটে হেয়ার স্কুলের পাশ থেকে যে রাস্তা, সেখান থেকে গিয়ে দপ্তরিপাড়ার মধ্যে 6 নম্বর মুরলীধর স্ট্রিটে গিয়ে পৌঁছে আমার উপরে দায়িত্ব ছিল ওখানে গিয়ে তপন শিকদার বাবুর কাছে ওটা পৌঁছে দেওয়া, রাজ্য সভাপতি বিজেপি তৎকালীন। ঘরে ঢুকি, দেখি একটা ছোট্ট ঘর, ছোট্ট মানে একটু এই ঘরটা থেকে একটু বড়। সেখানে একজন ভদ্রলোক, তিনি ঘর ঝাড় দিচ্ছেন, লম্বা চড়া চেহারা। আমাকে দেখে বললেন কাকে চাই। ঘরটার অবস্থা ততই বছর, একটা ঘাট আছে, একটা টেবিল, সেই টেবিলের উপরে হোয়াট নট স্টোরস, মানে নেই কি চাই কি, তাতে আছে হচ্ছে রুদ্রাক্ষের মালা, ভারত মাতার ছবি, কিছু বই, কিছু লিফলেট, অনেক কিছু, খুচরো পয়সা আমার এখনো মনে আছে। একদিকে একটা প্রেশার কুকার, দুটো একটা থালা গেলাস, জলের বোতল, এরা ছড়ানো ছিল। ভদ্রলোক গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, লম্বা চড়া, একটু শ্যামলা বর্ণ, কাকে চাই। তা আমি তখন সংকুচিত। তখন আমি তো ক্লাস 11-এ জাস্ট ভর্তি হয়েছি স্কটিশ স্কুলে। তারপরে এরকম একটা থমথমে পরিস্থিতি, কলকাতায় ব্যান চলছে, বাবরি ধাঁচা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি বললাম যে আমি ক্লাস 11-এ পড়ি, ভর্তি হয়েছি। আমি বললাম আমি মাননীয় তপন শিকদার মহাশয়ের সঙ্গে দেখা করতে চাই, মানে ঠিক যেরকম তপন ঘোষ দা যেরকম শিখিয়ে দিয়েছিলেন সেরকম। বলল কেন? আমি বললাম মাননীয় তপন ঘোষ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে এগুলো, আপনার কাছে না, মানে ওনার কাছে এগুলো পৌঁছে দেওয়ার জন্য। উনি তখন বলেছিলেন তোমার মাননীয় তপনদাকে বলো
যে উনি যে মাননীয় তপন দাস সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন তার সঙ্গে তোমার দেখা হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ আপনি তপন শিকদার? তার আগে মানে দেখেছি, কিন্তু সামনে থেকে আর একজন পার্টির চিফ, তিনি ঘর ঝাড় দিচ্ছেন, তিনি একটা গেঞ্জি পরে আমার সামনে দাঁড়িয়ে আছেন পাজামা পরে। তারপরে আমাকে জিজ্ঞেস করলেন দুপুরে খাওয়া হয়েছে নাকি হয়নি। আমি হ্যাঁ না কি বলবো, কেন তপনদা বলছেন তুমি দিয়ে চলে আসবে, মানে তপন ঘোষ বলেছিলেন একদম থাকবে না, ওয়েট করবে না, কেন পুলিশের ঝামেলা ইত্যাদি। আমি দিয়ে যখন বেরিয়ে আসছি আমি বললাম না না আমি কিছু খাবো না। বললো ভয় পেও না, এখানে যা খাবার আছে দুজনের কিন্তু হয়ে যাবে, খাবে তো বলো। এলাম না, বললো ঠিক আছে তাহলে তুমি এসো, যখন এত করেই না বলছো। ওই আমার 92-এর ডিসেম্বর মাসে বিজেপি পার্টি অফিসে প্রথম দেখা, মানে পার্টি অফিস বলে একটা জিনিস আছে। তারপরে তো চললো, মাঝখানে বিজেপির সঙ্গে মানে একবার একটা অ্যালায়েন্স হয়, সেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসে। তখন জনজাগরণের একটা কার্যক্রম হয়েছিল, সেই জনজাগরণের কার্যক্রমে বিদ্যার্থী পরিষদের কর্মী হিসেবে আমি ওইখানে গিয়েছিলাম। আমাকে সিলেক্ট করা হয়েছিল বিদ্যার্থী পরিষদের তরফ থেকে, তখন আমি বিদ্যার্থী পরিষদের দায়িত্বে আছি। তখন বক্তা হিসেবে আমাকে পাঠানো হয়েছিল। মাননীয় অজিত পাঁজা, স্বর্গত, তিনি মারা গেছেন, অজিত পাঁজা মন্ত্রীও ছিলেন, কেন্দ্রের নেতা ছিলেন, তৃণমূল কংগ্রেসের বড় নেতা ছিলেন। তখন আমাদের একটা আঁতাত হয়েছিল, তো মুন্সিবাজারে একটা মিটিং ছিল, সেখানে হঠাৎ আমাকে বলা হলো যে ওই মিটিংয়ে বিদ্যার্থী পরিষদের তরফ, যদি রাজনৈতিক ক্ষেত্রে আমাদের কাজ করার কথা নয়, কিন্তু আমার উপর একটা আলাদা দায়িত্ব এসেছিল যে 3-4 জনকে খুঁজে বার করা ছিল যারা আবার ওখানেও বলবে। তো বিদ্যার্থী পরিষদ হিসেবে না, সাধারণ নাগরিক হিসেবে। তো আমি তো গিয়ে পৌঁছলাম 4টের সময়, দেখি 4টের প্রোগ্রাম 6টায় শুরু হয়, কিন্তু আমরা জানি 4টে মানে 4টে, আমরা সব সঙ্গের লোক আগে গিয়ে পৌঁছেছি। ওখানে ফিশ ফ্রাই ওখানকার যারা কার্যকর্তা তারা খাওয়ালেন, মানে তৃণমূলে অনেক চা খাওয়ালেন বা আদর আপ্যায়ন করেছিলাম মনে আছে। তারপরে ওঠার পরে যখন সবাই ভাষণ দিয়ে দিল, আমি ছিলাম লাস্ট বক্তা, মানে আমার ভাষণটা ইম্পর্টেন্ট ছিল না আর কি। তখন আরেকজন ভদ্রলোক আমার পাশে বসে বলেছিলেন যে আমার নাম রাহুল, আমার আরও অনেক জায়গায় ভাষণ দেওয়ার ব্যাপার আছে, ভাই আমাকে একটু আগে তুমি ছেড়ে দেবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরে রাহুল, আপনি মানে রাহুল সিনহা, যিনি পরে প্রেসিডেন্ট হয়েছিলেন বিজেপি, এই দুটো। আর সেই সময় তার আগে পেছনে বাজপেয়ীজির একটা ব্রিগেড হয়েছিল, তাতে আমরা বিজেপির সেই ব্রিগেডে আমাদের কিছু দায়িত্ব ছিল, দেখাশুনো করার কিছু লোকরা চেয়েছিল। এই 3বার আমি 92 সাল এবং এই তার আগে বিজেপি দেখি। 2012-তে আমাকে যোজনায় বিজেপিতে পাঠানোর সঙ্গে যোজনায় আমি বিজেপিতে আসি। তখনও মাননীয় দিলীপ দা বা মাননীয় সুব্রত দা এনারা আসেননি। তখন আমার প্রেসিডেন্ট হচ্ছেন মাননীয় রাহুল সিনহা। রাহুল সিনহা তখন আমার প্রেসিডেন্ট। রাহুল দা আমাকে বললেন, হ্যাঁ তুমি এসেছো, তুমি একটা কাজ করো, তুমি তাহলে কিন্তু উকিল, তুমি লিগাল সেলে জয়েন করো। তাহলে 92-2012 এর মাঝখানে কিন্তু আমি কোনোদিন বিজেপি অফিসে যাইনি। পার্টিতে আসা সঙ্গের নির্দেশ ছিল, এসে হাজির হয়েছিলাম, কাজ করেছি। সুতরাং বিজেপিতে আসবো, বিজেপিতে এসে যুব মোর্চার দায়িত্ব পাবো, কিংবা আমি টিকিট পাবো শ্রীরামপুর থেকে লোকসভার নির্বাচনে, কিংবা বিধানসভা নির্বাচনে আমাকে কোথাও দাঁড়াতে হবে জাঙ্গিপাড়ার মতন জায়গা থেকে, আমি কোনোদিন ভাবিনি নাই। কেননা ক্লাস 8-এর সেই ছেলেটা, যে ছেলেটার সঙ্গে শাখায় যেত, সে কোনো কন্ট্রাক্ট লেটার নিয়ে শাখায় যায়নি যে আমাকে এটা দিতে হবে তা নাহলে আমি বিজেপি করবো না, বা এটা করতে হবে তাহলে আমি বিজেপি করবো, আমি জানতামই না। সংগঠন যখন যেরকম নির্দেশ দিয়েছে তখন সেরকম করেছে। বিদ্যার্থী পরিষদ করেছি, বিশ্ব হিন্দু পরিষদের একটা আয়ানের দায়িত্বে ছিলাম, তারপরে ভারত সংস্কৃত পরিষদ বলে একটি সংগঠন, তার সঙ্গে যুক্ত ছিলাম। ভারতীয় অধিবক্তা পরিষদ, যেটা লয়ারদের অর্গানাইজেশন, যেটা অ্যাডভোকেটদের, তার সঙ্গে যুক্ত ছিলাম। 12 সালে আমাকে ওই আইনের দায়িত্ব থেকে সরিয়ে বিজেপিতে পাঠান। আপনি নিজে একজন আইনজীবী। এই যে আমাদের নতুন যে আইন সংহিতা আসলো, আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্টের বদলে বিএনএসএস এবং সাক্ষ্য অধিনিয়ম, এই যে 3টে নতুন আইন আসলো, একজন আইনজীবী হিসাবে আপনি এটা কিভাবে দেখেন? আর আরেকটা, সেটা হচ্ছে কাজ করতে অসুবিধা হয় না? কারণ আইপিসিতে এতদিন চলে এসছে, যত প্রেসিডেন্ট সব আইপিসিতে, এবার নতুন একটা হঠাৎ করে আইন আসলো যখন, সব ধারাগুলো এদিক ওদিক হয়ে গেল, তো আইনজীবী হিসেবে অসুবিধা হয় না? ধারা এদিক ওদিক হয়নি, ধারার সংখ্যা এদিক ওদিক হয়েছে, নম্বর এদিক ওদিক হয়েছে, ধারা তো মোটামুটি একই আছে। দ্বিতীয়ত দেখো ভাই, একটা স্বাবলম্বী দেশ হিসেবে এখনো পর্যন্ত আমাদের দেশে যে আইনের যে ধারা চলে বা যে আইনের সিস্টেম চলে,
সেটা হচ্ছে অ্যাংলো সেকশন স্কুল অফ ল। অ্যাংলো সেকশন স্কুল অফ ল, যেটা লর্ড ডেনিং এবং বাকিরাও অনেকে তার মধ্যে তাদের দান আছে, অবদান আছে, অবশ্যই আছে। এমনকি আমাদের দেশেও খুব কম লোকের তাতে অবদান নেই। স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মানে যিনি শ্যামাপ্রসাদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি বাবা, তিনিও, তাঁরও প্রচুর স্যার আশুতোষের প্রচুর জাজমেন্ট আছে, যেগুলো এখনও পর্যন্ত পৃথিবীর সমস্ত অ্যাংলো সেকশন স্কুল অফ ল যেখানে গভর্ন হয় আমাদের মতো, সেখানে এখনও সেটা পথ দেখায়। স্যার আশুতোষের প্রচুর জাজমেন্ট এখনও পর্যন্ত, সেই সময় প্রিভি কাউন্সিল বা এরকম জায়গায়, রানীর কোর্ট আর কি, সেখানে যেসব হয়েছিল সেগুলো এখনও আমাদের এদেশে খুব একটা লাগে না, কিন্তু মানে ব্যবহৃত হয় না, কিন্তু যে ইনার এসেন্স সেটা এখনও কিন্তু ভাই কাজে লাগছে, বিভিন্ন দেশে লাগছে। মানে অস্ট্রেলিয়ার অনেক বা আমেরিকা কিংবা ব্রিটিশ, বিশেষ করে ব্রিটিশ যারা কলোনি যেগুলো এখন মানে স্বাধীনতা পেয়েছে, সেসব জায়গায় এখনও পর্যন্ত ওইগুলোকে সাইটেশনের মধ্যে আনা হয়। ব্যাপারটা হচ্ছে যে দেখো, একটা স্বাভিমানী দেশে একটা নিজস্ব আইন সংহিতা থাকা উচিত। সংহিতা মানে সংহিতা রুল বুক, কোর্ট, কোর্ট নিজস্ব থাকা উচিত। এই যে তার আগে যে আইপিসি ছিল, আইপিসি ব্রিটিশরা যখন প্রথম এসেছিল, দুজন আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নয়, ইন্ডিয়ান ইয়ে সার্ভিস, সেই সার্ভিসের মধ্যে যারা এলেন, তারা এসে দুজন ব্রিটেন থেকে উঠলেন, জাহাজে আস্তে আস্তে সিম্পল ল্যাঙ্গুয়েজে, সিম্পল সেন্টেন্সে তারা একটা তৈরি করলেন, সেটাই আইপিসি হয়ে গেল। তারপরে সেই আইপিসি লাগু করতে গিয়ে যেটা দরকার ছিল সিআরপিসি, সেটা সিআরপিসি প্রসিডিউর কোড হলো। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো স্বাধীন হয়েছি। এই যে গোলামি, সাধারণত আমাদের এখানে পড়ানো হয় 200 বছরের গোলামি, আমরা এটা বিশ্বাস করি না। আমার মনে হয় এটা 1200 বছরের গোলামি। তার কারণ যদি এটা হতো, আমি আপনার কাছে প্রশ্ন করছি, উত্তর দিন। ধরুন জাপানিরা আমাদের দেশ 1000 বছর শাসন করল, জাপানিরা ধরুন। তারপরে ধরুন আফ্রিকার কোনো কান্ট্রি এসে আমাদের দেশ 200 বছর শাসন করল, জাপানিদের হাত থেকে শাসন ক্ষমতা নিয়ে নিল। তারপরে ভারতীয়রা লড়াই করে স্বাধীনতা পেল। তাহলে ভারতীয়রা কত বছরের স্বাধীনতা পেল, মানে কত বছরের পরাধীন ছিল? 1200 হচ্ছে তো। ঠিক এক্স্যাক্টলি মুঘল বা পাঠান যে শাসন, সেটা ভারতীয় শাসন নয়। তার কারণ এটা নয় যে তোরা ইনভেডার ছিল, নট অনলি ইনভেডার, তারা শুধু এসে যুদ্ধ করে আমাদের দখল করেছে, শুধু তাই জন্যই নয়। বাবর থেকে ওয়াজেদ আলী অবধি এবং বিভিন্ন প্রভিন্সিয়াল যত নবাব, তারা যখনই তাদের ক্ষমতায় বসতেন সিংহাসনে, দে আর টেকিং ওথ। কী ওথ নিতেন? শপথটা কী নিতেন? তারা কখনো বলতেন না যে আমি ঈশ্বরের নামে বা আল্লাহর নামে শপথ করে বলছি যে আমি এই হিন্দুস্তানের শাসক হলাম, না। তারা তার সঙ্গে বলতেন ইন দ্য নেম অফ আল্লাহ, আই বিং দ্য রিপ্রেজেন্টেটিভ অফ খালিফাট, অর্থাৎ তুর্কির খালিফার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনারা হিন্দুস্তানের শাসনভার গ্রহণ করছেন। বোঝা গেল? তাহলে যদি তুর্কির খালিফার রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি ওনারা শাসন ক্ষমতা গ্রহণ করেন, তাহলে রানীর আমলের বড়লাট যখন শাসন ক্ষমতা গ্রহণ করতে নেয়, কি তো এলিজাবেথের আন্ডারে থাকা বড়লাট ভারতবর্ষের শাসন ক্ষমতা গ্রহণ করছেন, আর বাবর কিংবা আকবর কিংবা জাহাঙ্গীর কিংবা বাকিরা এদের শাসন ক্ষমতা গ্রহণ করছে। জিনিসটা তো ভাই একই দাঁড়ালো। তাহলে এই 1200 বছরের যে পরাধীনতা, তার থেকে আমরা এখন বেরোলাম, অর্থাৎ আরব সাম্রাজ্যবাদ, তারপরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। এই দুটো সাম্রাজ্যবাদ, আরব সাম্রাজ্যবাদ বললে এখন মুশকিল হয়ে যাবে, হ্যাঁ আরব সাম্রাজ্যবাদ কেন বলছি ইত্যাদি বলতে। দেখো ভাই, ভাবের ঘরে চুরি করে লাভ নেই, সোজা কথা সোজাভাবে বলো। যেখানে হিন্দু মুসলমানকে মারছে বা মুসলমান হিন্দুকে মারছে, নাম করেই বলছি, সেখানে দুষ্কৃতিকারীরা একে অন্যকে মেরেছে। অবশ্যই যারা দুষ্কর্ম করছে তারা সবাই দুষ্কৃতিকারী, কিন্তু দুষ্কর্মকারী অন্য জায়গায় তা কেন বলো না? অন্য জায়গায় তুমি হোয়াইটসরা ব্ল্যাককে মেরেছে বলে আমেরিকা বলতে পারে। আমেরিকার মতন তো ফ্রি জার্নালিজম আর কোথাও নেই, আমেরিকার মতন গণতান্ত্রিক দেশ আর কোথাও নেই। অন্তত গণতন্ত্রের এখন যা স্ট্যান্ডার্ড মেনটেন করা, সেটা আমেরিকার মতন গণতন্ত্র কিনা তার স্কেল দিয়ে মাপা। এটা কি আমেরিকার মতন গণতন্ত্র? ও আচ্ছা আচ্ছা, এগুলো নেই, তাহলে তোমার গণতন্ত্র ঠিক নয়। তো তাই যদি হয়ে থাকে, তাহলে এগুলোকে কেন করা হবে না? যাই হোক, সেটা তো অন্য সমস্যা হচ্ছে বাজারের। কেন এখন বাংলা মিডিয়ার বাজারটা এমনই হয়ে গেছে। আগে বাজার চলতো হচ্ছে যে সম্প্রীতির বাজার চলতো, রসুন সংস্কৃতি। রসুন মানে হচ্ছে রবীন্দ্রনাথ, সুকান্ত আর নজরুল। তো এখন রসুন সংস্কৃতির বাজার একটু কমে গেছে দেখতে পাচ্ছি। এখন সবাই অরিজিনাল খুঁজে বেড়াচ্ছে, কেন 7 নকলে আসল খাস্তা সবাই বুঝে গেছে। এখন
মানে বাংলা মিডিয়া জগতের উত্তম কুমারের মতন সংগঠনও বলতে বাধ্য হচ্ছেন যে ভাই আমরা বলতে বাধ্য হচ্ছি যে সন্ত্রাসেরও ধর্ম আছে। এই ইয়ে থাকতেই পারে, মত বা দ্বিমত, অমত, কুমত সবই থাকতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে এই পরিস্থিতিতে একটা রুলিংয়ের দরকার, একটা সিস্টেম দরকার যেটা ইন্ডিজিনাস, আমাদের নিজস্ব। আমরা আমাদের ভাষায় কথা বলবো, আমরা আমাদের ভাষায় অ্যাড্রেস করবো। একটা দুটো জেনারেশনকে তো সাফার করতেই হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, এই যখন খিলাফত খলিফা টলিফার কথা উঠলো, আমরা জানি যে গান্ধীজি আচমকা খিলাফত আন্দোলন শুরু করে দিলেন। খিলাফত আন্দোলনটা কী ছিল? ভারতবর্ষের সঙ্গে তার না খায় না গায়ে মাখে, এরকম একটা ঘটনা। কী ব্যাপার না, ব্রিটিশরা তুরস্কের খলিফাকে নাকি উৎখাত করতে যাচ্ছিল। খলিফা তুরস্কের রাজা, যার নামে আর কি বাবর টাবর এখানে সব ইয়ে করতেন আর কি, মানে শন করতেন, শপথ নিতেন সিংহাসনে। তো ভারতের মুসলমানরা তার সঙ্গে যুক্ত। গান্ধীজি বললেন যে নিশ্চয়ই তাহলে তুর্কির সঙ্গে ভারতীয় মুসলমানদের একটা কোনো হটলাইন আছে, ওদের কষ্ট হলে এদেরও কষ্ট হয়। সেটা উনি কোথায় ঠিকই আন্দাজ করেছিলেন, সেটা পরে আমরা হাড়ে হাড়ে বুঝেছি। কিন্তু এই কষ্টের যে ঝামেলা, সেই কষ্টের ঝামেলাতে গান্ধীজি, যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, এখান থেকে 2000 মাইলের ওপর সেই প্রায় দূর সেখানের কোনো লোক এখানে আসে না, এখানের কোনো লোক সেখানে যায় না। ওদের চামড়ার রং সাদা। জেনে রাখো, তুর্কি, টার্ক হচ্ছে ইউরোপিয়ান মুসলিম কান্ট্রি, এবং তাদের নাম হচ্ছে শ্বেতাঙ্গ। এই এরদোগান এরা সব শ্বেতাঙ্গ মুসলিম। তো যাই হোক, তাদের সঙ্গে আমাদের না পান না খান কিছুতেই মেলে। হঠাৎ করে গান্ধীজি বললেন ওদেরকে দলে নিতে হবে, সেই জন্য ওদেরকে করতে হবে। এটা ছিল আর কি স্ট্র্যাটেজি, এখন যা বুঝতে পারছি। তো খিলাফত আন্দোলন হলো। খিলাফত আন্দোলন যখন চলছে, হঠাৎ এখানে কাজী নজরুল ইসলাম, যাকে কিনা মানে সব মানুষেরই তো বিভিন্ন জীবনের লেয়ার থাকে ভাই। তো আমাদের এখানে তো লেয়ার বলে কিছু, আমাদের এই উপমহাদেশের একটা খুব বিচ্ছিরি প্রবণতা আছে, যেটা হচ্ছে যাকে ভগবান মানবে সে একদম মহাভগবান। তার গা থেকে ঘাম বেরোবে না, তার মলমূত্র ত্যাগ হয় না, তার কাম ক্রোধ লোভ মাৎসর্য তার অন্য কোনো কিছু হতে পারে না, তিনি ভগবান। নেতাজি ভগবান, সেই জন্য ওই ফরওয়ার্ড ব্লকের নেতারা নাকি এখনো বলে উনি নাকি বিয়ে করেন। তিনি নিজে লিখে গেছেন বিয়ে করেছেন, তিনি স্বীকৃতি দিয়েছেন। তার স্ত্রীকে বিয়ে করেছেন বলে তার মেয়েকে তিনি স্বীকৃতি দিয়েছেন। তার ভাইকে তিনি চিঠি লিখে জানাচ্ছেন যে ওরা যদি আসে তোমরা একটু জায়গা দিও, লাস্ট চিঠিতে লিখছেন এরকম ধরনের কথা। কিন্তু তার দলের লোকেরা বা তার আদর্শে বিশ্বাসী লোকেরা মনে করেন যে না, নেতাজি কখনো, তিনি চিরকুমার, তিনি ব্রহ্মচর্যের অধিকারী, তিনি কখনো বিয়ে করেন। এরকম চলে আর না, আমাদের মধ্যেও আছে সাদেকি, আর সবাই এক এক রকম বলে। তো যাই হোক, এই নায়ক তখন নজরুল ইসলাম একটা কবিতা লিখে ফেললেন, যতদূর মনে হয় ধূমকেতু বলে একটি কোনো কাগজে মানে ওটা ওনারই কাগজ ছিল, ওখানে লিখেছিলেন কামাল তুনে কামাল কিয়া ভাই। বললো সবাই বলে কি কামাল কে ভাই? বললো কামাল আতাতুর্ক বলে একজন ভদ্রলোক ছিলেন। তিনি ওখানকার একটি বিদ্রোহ, সেনা বিদ্রোহ হয়েছিল। কার এগেনস্টে? ব্রিটিশের এগেনস্টে, এবং তার তৎসহ ওই খলিফার এগেনস্টে। মনে রাখো, কামাল আতাতুর্ক নিজে মুসলমান, তিনি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তার সঙ্গে দেশ স্বাধীন করার জন্য, তুর্কিকে স্বাধীন করার জন্য তিনি তুর্কির খলিফার বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করেছিলেন, এবং তিনি জিতলেন। যার জন্য খিলাফত আন্দোলনের 12টা বাজলো, সমাধি হলো। তাতে লাভ তুর্কির কি হলো জানি না, ভারতের আন্দোলন মাঠে মারা গেল, কেননা লোকে হারিয়ে ফেললো, মানে কানেকশন হারিয়ে ফেললো, ডিকানেক্টেড হয়ে গেল। যাই হোক, তো কামাল তুলে কামাল কিয়া ভাই কেন লিখলেন? এই কামাল আতাতুর্ক ডিক্টেটর অফ টার্ক হিসেবে প্রথম আধুনিক যে এরদোগান, যে তুরস্কের মালিক হয়েছেন এখন, মানে রাষ্ট্রপ্রধান হয়েছে, সেই তুর্কির উনি নব্য তুর্কির তিনি প্রতিষ্ঠাতা। এবারে এই গল্পটা কেন বলছি, এটাও ইতিহাস সাক্ষী আর কি, ঐতিহাসিক দলিল। এবারে তো তুর্কি শাসন, মানে তুর্কিতে তুর্কির আতাতুর্ক প্রধান হয়েছেন, এবং তার সঙ্গে সব লোকেরা বসে আছেন, যত ডিপ্লোম্যাটস, তারপরে হচ্ছে তোমার ওই ব্যুরোক্র্যাটস, মানে যারা সরকার চালান, তারা ভাবো একটা বড় টেবিলের এই প্রান্তে আতাতুর্ক এরম করে বসে আছেন, দুদিকে ব্যুরোক্র্যাটরা বসে আছেন। তা কামাল আতাতুর্ক জিজ্ঞেস করলেন, সেনাবাহিনীর ড্রেসে উনি বসে আছেন, কেন তো সেনাই বললেন ব্যাপারটা কী, আমাদের এই যত আবেদন নিবেদন চলে সেগুলো কিভাবে চলে? বলল কেন? সেগুলো হয় ল্যাটিনে চলে, কারণ তুর্কিতে তখন রাষ্ট্রভাষা ছিল ল্যাটিন, অথবা আরবিতে চলে। তো কামাল আতাতুর্ক জিজ্ঞেস করলেন, ভাই ল্যাটিন কেন? ল্যাটিন তো আমাদের তুর্কি ল্যাঙ্গুয়েজ নয়, তুর্কি তো তুরস্কের ভাষা তো তুর্কি। বললো আরে আপনি স্যার বুঝতে পারছেন না, তুর্কি আবার একটা ভাষা নাকি, আরে ছোটোখাটো ভাষা, আমরা তো অতদিন ছিলাম ল্যাটিনও। বললো আচ্ছা আচ্ছা, আর আরবি? বললো আরে কী বলছেন, স্বয়ং পয়গম্বরের দেশের ভাষা, এ ভাষা রাখতেই হবে।
তা কামাল আতাতুর্ক বললেন ঠিকই তো হলো, তাহলে তো আমাদের তুর্কি আর করার কি দরকার, হয় ল্যাটিনোস হয়ে যাই, নইলে পয়গম্বরের দেশের সঙ্গে অ্যাড হয়ে যাই, তাহলে আর তুর্কির আলাদা জায়গা কি হবে। তখন বললো তাহলে কি করা যাবে, বলে যে কতদিনের মধ্যে তুর্কি ভাষা ভাই বন্ধ করা যাবে, মানে সরকারি প্র্যাকটিসে তুর্কি কতদিনে বন্ধ করা যাবে। তো কেউ বললো ওই বন্ধই করা যাবে না স্যার, এইসব কি আজে বাজে বলেন, এইসব ভাই কখনো এই তুর্কি ভাষা এসব হয়, বললো হয় না, তাও দরদ একটু কমায়, বার্গিং চলছে আর কি, টেবিলে বসে একটু কমায়, একটু কিছুদিন পরে হয়তো হবে। একজন বললো দাড়ি ফাড়ি চুলকে 100 বছর, কেউ বলছে 50 বছর, কেউ বলছে 20 বছর। একজন সব থেকে কম বলো একটু নামানো যায় না, একজন এটা লোক বললো যে স্যার 5টা বছর সময় দিতে হবে স্যার, 5 years, 5 বছরের নিচে এই ভাষায় কাজ করা মানে তুর্কি ভাষায় করা যাবে না। তার আগে অবধি সমস্ত সরকারি ফর্ম যা কিছু থাকবে সব কিছু ওই ল্যাটিন আর আরবিকে ছাপাতে হবে, অর্থাৎ আরবি এবং ল্যাটিন ভাষায় ছাপাতে হবে, মানুষও তাতেই লেখাপড়া করবে। কামাল আতাতুর্ক বললেন ও ভাইয়া ঠিকই বলেছো, তো 5 বছর তো লাগবেই কমসে কম। বাকিরা খুব মোট হয়ে পড়ছে, যে 100 বছর বলেছিল তার কাছে 5 বছর 95 বছর কমে গেল, কেন তারা তো এই সিস্টেমের সুবিধাগুলো নিয়ে এসেছে, কেন ওরা তো কষ্ট করে ল্যাটিন শিখেছে, এখন তো তুর্কি শিখতে হবে। যে এতদিন ধরে আরব ভাষায় তুর্কিতে ব্যুরোক্রেসি চালিয়েছে, তাকে তো আবার এখন তুর্কি শিখতে হবে নতুন করে। বাড়িতে বসে কথা বলা একরকম, কিন্তু কাজের ভাষায় সেটাকে আনা একটু মুশকিল আছে ভাই। তখন উনি কী করলেন, কামাল আতাতুর্ক দেখা গেল পকেট থেকে রিভলভারটা বার করলেন, ফু দিলেন নলেতে, টেবিলের উপরে রেখে বললেন আজকে থেকে না এই 5 বছরটা শেষ হয়ে গেল, আজকে এক্ষুনি শেষ 5 বছর শেষ হয়ে গেল। কাল সকালে যে তুর্কি ছাড়া অন্য কোনো ভাষায় কোনো কমিউনিকেশন করবে সরকারি, তাকে আমি চৌমাথার মোড়ে গুলি করে মেরে ফেলব। এবং ঘটনা তাই যে চৌমাথার মোড়ে গুলি চলে এবং গুলি চলাতে কিছু লোক মরে, এবং মরার পরে তারপরে সব গল্প শেষ হয়ে যায়, সমস্ত কিছুই বন্ধ। কামাল আতাতুর্ক সেই জন্যই নজরুল লিখেছিলেন কামাল তুলে কামাল কিয়া ভাই, ঠিক আছে। তো ওই কবিতাটা যদি দর্শকরা পড়েন কখনো, যারা নজরুল প্রেমী দর্শক আছেন, যারা নজরুল প্রেমের নাম করে আমাদের অন্য সব কিছু শেখান, এখন কথা হচ্ছে যে আমাদের বিএনএসে অসুবিধা হবে কি না ভাই, একটা জেনারেশনের অসুবিধা হবে, 420 এখানে আর ওখানে, 156 টস 3 একরকম, 175 এসে অন্যরকম, মানে অন্যরকম না, মানে নাম্বার চেঞ্জ হয়ে গেছে, অসুবিধা তো হবে। বিশেষ করে যখন দুটো সিস্টেম পাশাপাশি চলবে তখন অসুবিধা একটু হবে, অসুবিধা পোয়াতে হবে, কেননা কোনো না কোনো জেনারেশনকে সাফার করতেই হবে, তবে তার ফ্রুট বা তার সুফল অন্যরা পাবেন। যদি এরকম হতো যে কোনো জেনারেশন সাফার করছেন না, কোনো জেনারেশন সাফার করে না, আমাদের আগের জেনারেশনটা সাফার করেছে। বিদ্যাসাগর টিউবলাইটের নিচে বসে, মানে স্ট্রিট লাইটের নিচে বসে পড়েছেন, টিউবলাইটের নিচে পড়তে পারেননি, আজকে পড়ছে। আমাদের যারা বাবা তুল্য লোক, যারা মানে বাবার বয়সী যারা ছিলেন, তারা কেউ কোনোদিন ভেবেছিলেন নাকি এমন একটা যন্ত্র হাতে নিয়ে তার ছেলেমেয়েরা ঘুরবে, যাতে কিনা ফোন থাকবে, টিভি থাকবে, কমিউনিকেট করা যাবে, ছবি পাঠিয়ে দেওয়া যাবে, এমনকি আমি কোথায় বসে আছি সেই লোকেশনটাও পাঠিয়ে দেওয়া যাবে। কোনোদিন তারা ভাবেননি। কিছু লোক কষ্ট করেছে, তার ফল পাচ্ছে, নতুন জিনিস হলে তো হবে। নিরস্ত্র ওদেরকে ধরে মার্ডার করে, শুধুমাত্র সঙ্গের কার্যকর্তা নয়। দেশভাগ কি জিনিস, দেশভাগ হলে কিরাম সাফার করতে হয়, দেশভাগের কষ্ট কতটা, যন্ত্রণা কতটা। হিন্দু আর হিন্দু হওয়ার অপরাধে ওই মার মেয়েকে they been raped and killed in our own ancestral house। আজকে একটা মামলা এরকম হয়েছে, তখন বললো হ্যাঁ তোকে কাজ করে এসে পয়সা দিল, হ্যাঁ। তখন আমিও বললাম যে ব্যাপারটা কি ঠিক বুঝলাম না, ওর পকেটে মানি পার্স উনি। হয়তো এই দেবজিৎ সরকারের কথাগুলো অন্য কোনো দেবজিৎ সরকারের ছাঁচে ভরে হয়তো আবার আমি হয়তো কোনোদিন দেখব।